প্রমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। কথা না শুনলে আগামী দিনে বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়, এমনই অভিযোগ বেলেঘাটা তৃণমূল নেতা রাজু নস্কর ও তার দলবলের বিরুদ্ধে। বেলেঘাটা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত সুকোমল দেবনাথ। থানায় অভিযোগ করেও লাভ হয়নি, পুলিশ থেকে নেতা সবাই তার ঘনিষ্ঠ বলেছে রাজু নস্কর। বেলেঘাটা মানে রাজু নস্কর, হুমকির সুরে একথা বলা হয়েছে, অভিযোগ করেছেন আক্রান্ত প্রমোটার। বেলেঘাটায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অপহরণ এবং তারপর বেদরব মারধরের অভিযোগ যে তাকে খুনের চেষ্টা করা হয়েছে। ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ করেছেন ওই ব্যক্তি বেলেঘাটা থানায়। অভিযোগ রাজু নস্করের বিরুদ্ধে। আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক বেলেঘাটা থানার সামনে। ওই ব্যক্তি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি থেকে তাকে সরিয়ে দিয়ে, তিনি ভাড়াটে হিসেবে তাকে সরিয়ে দিয়ে সেখানে প্রমোটিং করার জন্য চাপ না মানলেই তার উপরে এরকম আক্রমণ এসছে। যে অভিযোগ তিনি করছেন সরাসরি তার কাছ থেকে জানবো। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সুকোমল দেবনাথ। কি হয়েছে আপনার সাথে? আমাকে অনেক দিন যাবৎ ওরা এরকম আসছে, হ্যাঁ, গুন্ডা বাহিনী পাঠাচ্ছে। বাড়িটা আমরা 75 বছর থেকে রয়েছি, আমার বাবা ঠাকুরদারা সবাই রয়েছে, আমরাও আছি, সব ভাড়াটিয়া মিলে রয়েছি। এটা ঠিকা জমি, কিন্তু ওরা বলছে যে আমরা। ওরা কারা? ওরা হচ্ছে রাজু নস্করের ছেলেরা, প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা, বলছে এখানে প্রমোটিং করব, আমরা বাড়ি মাপবো। আর সব মেশিন টেশিন নিয়ে এসছে যে মাপার জন্য, যা মেশিন মাপার জন্য। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট আমি, বেলেঘাটার থানা আমি, আমরা থানাকে 1.5 কোটি টাকা দিই বছরে। আমি তখন তো অবাক হয়ে গেলাম। তখন আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। আমাকে এই ধরনের কথাগুলো সব অফিসে বলছে আর মারছে। রাজু নস্করের এই দাপট কেন? মানে আপনি যেটা বলছেন যে এত কিছু আপনাকে বলছে, যে থানা তার হাতে বলছে, এত প্রভাব তার কেন? সে কি করে? সে তো একজন প্রমোটার, কিন্তু প্রমোটিং করে, ব্যবসা করছে, তো পার্টি করে, তৃণমূল পার্টি করে। আমাকে বলছে পুরো বেলেঘাটার দায়িত্ব আমার কাছে আছে। পুলিশের সঙ্গে আতাত রয়েছে সেই অভিযোগ তিনি করছেন, যে সেই কথাও তাকে বলা হয়েছে। আতঙ্কিত ওই ব্যক্তি বলছেন তিনি এখন যাবেন কোথায়। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আপনারা শুনলেন আক্রান্ত প্রমোটার সুকোমল দেবনাথ। তিনি বলছেন যে রাজু নস্কর বলেছেন যে বেলেঘাটা থানা আমার, বেলেঘাটার পুরো দায়িত্ব আমার। সেক্ষেত্রে রাজু নস্কর তিনি আবার আক্রান্ত প্রমোটারের বিরুদ্ধেই পাল্টা বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেছেন, এবং রাজু নস্কর যেটা দাবি করছেন যে ওই ব্যক্তিকে তিনি চেনেন না, এমন কোনো ঘটনা তিনি ঘটাননি। শুনুন। আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ওখানে একটা পারিবারিক নাকি ওদের ভাড়াটে একটা ঝামেলা আছে, এটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। আমি যেটা শুনেছিলাম একটা সমস্যা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, ওখানে মহিলা ঘটনা হয়েছে, ঝামেলা, তার এগেনস্টে থানায় কেস হয়েছে। আমি এইটা খবর পেয়েছি, কিছু মহিলা আমার কাছে এসেছিলো। তো আমি বললাম তোমাদের লড়াই তোমরা লড়ো, কেন আমরা একটা পলিটিক্যাল যুক্ত, কে কি বলুন, আমি চিনিই না তাকে। রাজু নস্করের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে শুনেছিলাম ভাড়াটাদের মধ্যে ঝামেলা হয়েছে। আর এবার শোনাবো ভাড়াটেরা কি বলছেন। শুধু আমরা নই, বেলেঘাটা জুড়ে যদি আপনি খোঁজ খবর নেন, হয়তো আমাদের সাহস আছে বলে আমরা বলছি, আর কারোর সাহস নেই, কারোর দাপট আছে বলে তারা বলবে না। প্রত্যেককে মানে এরকমভাবে তারা কথা দেবে। ভোট আসলে এরকম উত্তেজনা শুরু করে, এরকম উৎপাত, তার আগে থেকে এরকম উৎপাত শুরু করবে। এখানে কিন্তু কোনো রকম পলিটিক্যাল কোনো ব্যাপারই নেই। আমাদের বক্তব্য একটাই, যে ওনারা একটা দাবি করে আমাদেরকে উদ্ঘাটন করে জায়গা থেকে, আর তারপর সেই জায়গাটাকেও দেয় না। কত মানুষকে এরকম হচ্ছে যায়, সেই জায়গা দেয়নি। যারা এরকম ভাড়াট জায়গাগুলো নিয়ে ভয় দেখাচ্ছে, উঠে যেতেই হবে, এত দাপট, তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় থাকবো? আজকে এই যে পদক্ষেপটা নিলাম, এটার পরেও হয়তো আমাদের আরো কিছু সহ্য করতে হতে পারে। ভয় পাচ্ছি। দেখুন আমার তো কেউ নেই, আমি একা, আমার হাজব্যান্ড কেউ নেই, আমি একা। এবার ধরুন আমাকেও যে এরমভাবে এর আগে ঘর দোয়ার মাপঝোপ এই রাজু নস্করের লোক, বুঝেছেন, মাপঝোপ করে হঠাৎ
ঘরে ঢুকে বলছে মাপবো, ঘর মাপ। একটা মাপার আগে একটা চিঠি দেয়, দেয়, আমরা সেটা জানবো। ধরুন আমার মাথার উপরে কেউ নেই, আমি কাউকে, ধরুন আমি অশিক্ষিত, একটা কিছুই জানি না, আমি একটা ছোট্ট ঘর, ফ্যামিলির ঘরের লোক। তা আমাকে একটা চিঠি দিলে, ধরুন যে শিক্ষিত তাকে তো আমি দেখাবো, দাদা এই চিঠিটা একটু আমাকে পড়ে শোনাবেন, সেটা তো আমি আমার জানার কর্তব্য। কিন্তু সেটা এসে কেন ঘর দুয়ার মাপবে? এবার আমাকে তো মেরে তাড়িয়েও দিতে পারে ওই ঘরটা থেকে। আমি ছোট্ট একটা ঘরে থাকি, আমার ঘরে কিছু হাসবে, আমার কেউ নেই, একটা নাতিটাকে নিয়ে ছোট্টবেলা থেকে আমি পড়ে রয়েছি। বেলডাঙ্গায় এনআইএ তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের রাজ্য মামলা করেছিল, আর সেই মামলায় এই মুহূর্তে হস্তক্ষেপ করলো না সর্বোচ্চ আদালত। মামলা হাইকোর্টেই ফেরালো সুপ্রিম কোর্ট। গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র, আর এনআইএ তদন্তের বিরোধিতায় রাজ্যের করা মামলা নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের রিপোর্ট দেবে এনআইএ। মামলায় ইউএপিএ আইন যুক্ত করার সপক্ষে কি তথ্য প্রমাণ আছে সেটা হাইকোর্টে জানাবে এনআইএ। এই রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট, এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সব আবেগের বহিঃপ্রকাশ দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। 2025-এর এপ্রিলে মুর্শিদাবাদে এ ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। রাজ্য সরকার দাঙ্গাবাজদের পক্ষে। সুপ্রিম কোর্ট রাজ্যের আর্জি মেনে নেয়নি। বেলডাঙ্গা কাণ্ডে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পাল্টা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনুন পরপর। বেলডাঙ্গার দাঙ্গা নিয়ে আপনারা জানেন কিভাবে মুর্শিদাবাদকে বারে বারে ডিস্টার্ব করা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছিল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এটা এনআইএ ইনভেস্টিগেশন হতে পারে। পিএফআই সিমি ওখানে অ্যাক্টিভ আছে, অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশন। স্টেট গভর্নমেন্ট দাঙ্গাবাজদের পক্ষে, অ্যান্টি ন্যাশনাল ফোর্সের পক্ষে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিল। আজকে একটু আগে তার হিয়ারিং হয়েছে। সুপ্রিম কোর্ট স্টেট গভর্নমেন্ট এসএলপি অ্যাকসেপ্ট করেনি, বলেছে ব্যাক টু দি ক্যালকাটা হাইকোর্ট। আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এটা তার কন্টিনিউশন পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করবো না। সুপ্রিম কোর্ট যখন বলেছে নিশ্চিতভাবে তদন্ত করুক, কিন্তু এই এনআইএ এর ভূমিকা তো আমরা দেখেছি বিজেপির নবতম চাকর-বাকরে পরিণত হয়েছে। ইডি সিবিআই এর পরে, ইনকাম ট্যাক্সের পরে বর্তমান নির্বাচন কমিশনে চাকরে পরিণত হয়েছে। এই এনআইএ হচ্ছে তাদের নবতম চাকর। আপনাদের মনে থাকবে গত লোকসভা নির্বাচনের সময় সন্দেশখালীতে ভোটের দিন এনআইএ এর টিম এসেছিল। ওই রোবোটিক ডিভাইস সব চ্যানেলে দেখানো হয়েছিল, একটা রোবোটিক ডিভাইস দিয়ে একটা বাজার থেকে একটা মাছের ব্যাগ তুলে আনলো। তাতে নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ডিভাইস রয়েছে, এক্সপ্লোসিভ ডিভাইস। তারপর বোধহয় সম্ভবত এনআইএ জানায়নি, তবে লোকাল সাধারণ মানুষ বলছিল ওই মাছের ব্যাগ থেকে নাকি 6টা কই মাছ পাওয়া গিয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।